আমি তোমায় ভালোবাসি। जय गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। আমাদের দেশের জনগণের একটা বড় অংশ কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক বা ভক্ত। এখন সমস্যা হলো এই ভক্তরা বা এই কর্মীরা তাদের রাজনৈতিক দলের মত, তাদের রাজনৈতিক দলের আদর্শ, তাদের রাজনৈতিক দলের নীতির বাইরে একটুও নড়চড় করতে পারে না। তাদের রাজনৈতিক দল যদি বলে পাকিস্তান ভালো, তারা বলবে হ্যাঁ পাকিস্তান ভালো। তাদের রাজনৈতিক দল যদি বলে ভারত ভালো, তারাও বলবে ভারত ভালো। এবং এই ভালো নয় শুধু, তারা এই রাজনৈতিক দলের এই বক্তব্যকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করে ছাড়বে। এটাই আমাদের দেশের বর্তমানের সবচাইতে বড় সমস্যা। এবং একজন আরেকজনের মতকে সহ্য করতে পারে না, এটাও একটা অনেক বড় সমস্যা। বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত বিষয় হলো বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করা হোক। যারা পরিবর্তন চায় আমি সম্পূর্ণভাবে তাদের সাথে একমত পোষণ করছি। আমি কোনো রাজনৈতিক নেতাকর্মীদের মতো গলার জোরে একমত পোষণ করব না। আমি আপনাদের সামনে কয়েকটি যুক্তি তুলে ধরব। আমার প্রথম যুক্তি হলো, আমি আমার ভিডিওর শুরুতে দুটি ক্লিপ দেখিয়েছি, একটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, একটি ভারতের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দটি কোথাও নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের চেতনা কোথাও নাই। অথচ ভারতের জাতীয় সঙ্গীতটি দেখুন, সেখানে ভারত শব্দটি একাধিকবার আছে। এই গানটি যখন রচিত হয় অর্থাৎ 1905 সালে, তখন ভারত বাংলাদেশ একসাথে ছিল। পুরো এপার বাংলা ওপার বাংলার এই রূপ মাধুর্য ইত্যাদি ইত্যাদি নিয়ে গানটি হয়েছে। বাংলাদেশ যখন আলাদা হয়ে গেল তখন এই গানটি আর বাংলাদেশের নাই। এটা কেবল ভারতের গান, এটা কেবল ওই মমতা দিদির সোনার বাংলার গান। তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে মূর্খ অমানুষ বলে গালিগালাজ করতেন। বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় হোক তিনি সেটা চাননি। শুধু চাননি তাই না, এর বিরোধিতাও করেছেন। এটা আমার মুখের কথা না, ইতিহাস ঘাটলেই পাবেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান এখনো আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে বলবৎ থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়ার অর্থ হইল তার অপবাদ অপমানকে মেনে নেওয়া। এবার আসি 3 নম্বর যুক্তিতে। বর্তমান জাতীয় সঙ্গীতটি অনেকের কাছে ভালো লাগে, অনেকের নাকি হৃদয়ে গেথে আছে। থাক আপনার হৃদয়ে গেথে, আপনার হৃদয়ের হার্ড ডিস্কে রেখে দিন। আপনি বারবার শুনুন, শুনতে তো কেউ মানা করেনি। এই গানটি সত্যি কথা বলতে আমারও অনেক প্রিয়, আমারও অনেক ভালো লাগে। কিন্তু এই গানটি শুনলে আমার হৃদয় শীতল হয়ে যায়, ঘুম চলে আসে। এই গানটি যখন আমাদের প্লেয়াররা খেলার মাঠে তাদের প্রতিযোগিতার আগে শুনে তাদেরও হৃদয় শীতল হয়ে যায়, তাদেরও ঘুম চলে আসে। এই গানের মধ্যে কোনো চেতনা নাই, বিদ্রোহ নাই, উদ্দীপনা নাই, বাংলাদেশ বাংলাদেশ আমার এই প্রিয় শব্দটি নাই। সুতরাং আর যাই হোক, জাতীয় সঙ্গীত হিসাবে এই গানটি চলেন না। আমার 4 নম্বর যুক্তি হলো, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে, ঘটনা সত্য, 1905 সালে তিনি এটি লিখেছিলেন। কিন্তু এই গানের সুর ও সঙ্গীত তিনি চুরি করেছিলেন। গগন বাউলের আমি কোথায় পাবো তারে বিখ্যাত এই গান থেকে এই রবীন্দ্রনাথ সুর ও সঙ্গীত চুরি করেছিলেন। একটি চোরা গান বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হতে পারেন না। আমার শেষ যুক্তি হলো, বাংলাদেশে কি কোনো ভালো গীতিকার সুরকার শিল্পী নাই? আমরা কি এতই দেউলিয়া হয়ে গেছি, আমরা কি এতই অসহায় হয়ে গেছি যে ভারতের রবি ঠাকুরের একটি চুরি করা গান আজীবন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে প্রচার করে যেতে হবে, আজীবন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিতে হবে? ভারত কি কখনো বাংলাদেশের কোনো গানকে তাদের জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিত? জীবনেও না। ভারতের দেশপ্রেম আমাদের বাংলাদেশের জনগণের দেশপ্রেমের চেয়ে অনেক গুণ বেশি। 71-এ যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুল কি সারা জীবন
এই দেশের মানুষ বয়ে বেড়াবে? বর্তমান প্রজন্ম কি ৭১-এর ভুল সারা জীবন বয়ে বেড়াবে? অবশ্যই না। আমাদের দেশে অনেক ট্যালেন্ট শিল্পী আছে, অনেক ট্যালেন্ট গীতিকার সুরকার আছে। ওই গানের চেয়ে অনেক ভালো গান তৈরি করা সম্ভব, যে গানে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে, বাংলাদেশের চেতনা থাকবে, উত্তেজনা থাকবে, বিদ্রোহ থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।